ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি রেডিও নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদ বাতিল করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গেল বছরের 11 সেপ্টেম্বর প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। শর্ত দেওয়া হয় 120 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার। এরপর কয়েক দফা প্রশাসকের মেয়াদ বাড়ানো হয়। এই সময় একাধিকবার নির্বাচনের ঘোষণা দিলেও তা হয়নি। প্রশাসকের সর্বশেষ বাড়ানো মেয়াদও শেষ হয়েছে গত 10 সেপ্টেম্বর। এখন এক প্রকার অভিভাবকহীন এফবিসিসিআই। এসব নিয়ে আজকের টালি খাতা। এফবিসিসিআই অচল অবস্থা কেন আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন বারভিডার প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুল হক, এবং আরও যুক্ত হবেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত জানাচ্ছি আপনাকে আব্দুল হক, ও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে একটু জানতে চাই যে একটু সহজভাবেই জানতে চাই আব্দুল হক, আপনার কাছে শুরুতে আসতে চাই যে এফবিসিসিআই নির্বাচন কেন হচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা খুবই পরিতাপের বিষয় যে এটা বাংলাদেশের একটা প্রধান চেম্বার কিংবা জাতীয় চেম্বার, এবং তার উপরে অনেক দায়িত্ব, বিশেষ করে পলিসি লেভেলে শুল্ক কর, আন্তর্জাতিক বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য, দেশের মূল্যস্ফীতি থেকে শুরু করে সকল আপনার ইয়েতে জাতীয় পলিসিতে কিন্তু ফেডারেশন চেম্বারে পলিসি অ্যাডভোকেসির একটা বিশাল দায়িত্ব রয়েছে। সেইখানে 1 বছরের বেশি সময় ধরে কমিটি না থাকা এবং আপনার আমাদের কোনো পলিসি লেভেলে কোনো কাজ না করা, সরকারের সাথে এক ধরনের, আমি মনে করি যেটা সম্পূর্ণ প্রতিনিধিত্বহীন অবস্থা চলছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এটা কোনো মতে হওয়া উচিত ছিল না। এবং কমিটি বাতিলের পরে যে দাবি উঠেছে যে ব্যাপক সংস্কার করা, সরাসরি ভোট দেওয়া, এগুলো হয়তো যথার্থ, কিন্তু প্রশ্ন হচ্ছে ফেডারেশন চেম্বারের যে সংকটটা রয়েছে, সেই সংকটে সরকার এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একজন সিনিয়র অতিরিক্ত সচিব, আমি বলবো, হাফিজ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন, সংস্কারগুলোকে এগিয়ে নিয়েছেন। তারপরে একটা গ্রুপ আদালতে মামলা করে বিভিন্ন রকম আপত্তি করে কোনো মতে ইলেকশনটাকে হতে দিচ্ছে না। তো সেই জন্য ইলেকশন আটকে আছে। ইলেকশন আটকে থাকাতে কিন্তু মূলত পক্ষে আমাদের নৈমিত্তিক কাজ সবই প্রায় অচল অবস্থার মধ্যে আছে। এবং সবচেয়ে বড় কথা, যে ধরনের সংস্কার করলে পর এটাকে আন্তর্জাতিক মানের নেওয়ার দরকার ছিল, সেই সংস্কারগুলো কিন্তু সেভাবে করা যাচ্ছে না। কারণ এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তো ঠিক অত বড় ব্যাপক সংস্কারের দিকে হাত দিতে চাচ্ছেন না মনে হয়। সেই জন্য একটা গ্রুপ আদালতে মামলা করে এটাকে ডিলে করে দিচ্ছে এবং সম্পূর্ণভাবে এটা অচল অবস্থা তৈরি হয়েছে। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই অচল অবস্থা নিরসনে আসলে কি করা উচিত, পদক্ষেপগুলো কি হওয়া উচিত? আমি আসলে অনেকদিন আগে থেকে একটা কথাই বলে এসেছি, নির্বাচন দেয়া দরকার। এটা জাতীয় পর্যায়ে যেমন বলে এসেছি, আমি অ্যাসোসিয়েশনগুলো পর্যায়ে আমি একই কথা বলে এসেছি। আমি জোরালোভাবে যখন বিজিএমইএতে প্রশাসক নিযুক্ত হয়েছিল, তখনও আমি জোরালোভাবে বলেছি যে না, বিজিএমইএর এই প্রশাসক দ্রুত শেষ করে এখানে নির্বাচন দেয়া দরকার। এবং তখন আমরা দেখেছি যে সরকার দ্রুত নির্বাচন দিয়ে সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রতিনিধি দল এখন সেটা চালাচ্ছেন, এবং এটা খুবই ভালো হয়েছে। ঠিক একইভাবে আমরা বিকেএমইএতেও স্থবিরতা দেখছিলাম, এবং সেই পর্যায়ে আমরা দেখতে পেয়েছি বিকেএমইএ প্রশাসন, বিকেএমইএর পূর্বতন যে টিমটি ছিল, তারা নিজেরাই কমার্স মিনিস্ট্রির সাথে আলোচনা করে তারা একটি নির্বাচন প্রতিনিধি দল এখন এই প্রশাসনটি চালাচ্ছে বিকেএমইএর। সেটিও এখানে একটা ইতিবাচক দিক। সুতরাং কোনো কারণ নেই, কোনো ধরনের অজুহাতে আমি মানতে রাজি না যে এফবিসিসিআই এর এই জায়গাটিতে নির্বাচন পিছানো যেতে পারে। সংস্কার অনেক কিছু থাকতে পারে, কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো অজুহাত হিসেবে সংস্কার আমি মানতে রাজি না। আমি মনে করি যে যতটুকু সম্ভব দ্রুত শেষ করে, আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের আগেই এফবিসিসিআই এর যে নির্বাচনটি, কাঙ্ক্ষিত নির্বাচন, এটি হওয়া প্রয়োজন। কেননা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবার মতো যে প্রতিষ্ঠান এই মুহূর্তে সেটি না থাকাটাও সামগ্রিকভাবে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের দুর্বলতা সৃষ্টি করছে। সুতরাং আমরা মনে করি দ্রুত এই জায়গাটির নির্বাচন সরকার শেষ করবেন।
জি, আপনি বিজিএমই এর কথা বলছিলেন, বিকেএমই এর কথা বলছিলেন। আমি একটু সুস্পষ্টভাবে জানতে চাই যে এফবিসিসিআই সমস্যাটা কি তাহলে সংস্কার ইস্যুতেই এই নির্বাচন মানে দেরি হচ্ছে কিংবা এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে? দেখুন, সবসময় যেটা পূর্বে হয়ে এসছে, এই ধরনের অ্যাসোসিয়েশনগুলোর রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে বিভিন্ন ভাবেই যারা প্রকৃতভাবে যোগ্য নেতৃত্ব সেটা বিভিন্ন সময় আসতে দেখিনি আগে। আমার ধারণা সেই একই সমস্যার ভিতরে এখন পড়ে থাকতে পারে, বিভিন্ন গ্রুপের টানাপোড়েন এখানে রয়েছে এবং তারাই হয়তো এক গ্রুপ আর এক গ্রুপকে পিছনে টেনে ধরছেন এবং সে কারণে নির্বাচনটা দিতে সমস্যা হচ্ছে। আমি এই জায়গা থেকে বেরিয়ে আসার প্রয়োজন। আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের এই জায়গাটি নিশ্চিত করা দরকার ছিল যে ব্যবসায়ী প্রতিনিধিদের যে সংগঠনগুলো, এগুলো যেন রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এগুলো যাতে নির্বাচন হতে পারে এবং সেখানে যাতে কোনো ধরনের রাজনৈতিক গোষ্ঠী যাতে বাণিজ্য মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করে এটাকে যাতে কোনোভাবে পিছিয়ে না দিতে পারে। সুতরাং রাজনৈতিক লেজুর বৃত্তির যদি চাপও থাকে, সেটা যাতে কোনোভাবে অজুহাত না হয় নির্বাচন পিছিয়ে দেওয়ার। রাজনৈতিক লেজুর বৃত্তির কথা বলছিলেন যে আব্দুল হক, একটু আপনার কাছেও আসতে চাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু যদি আসি যে আমি যদি বলি যে এফবিসিসি আসলে রাজনৈতিক যে বিষয়গুলো, লেজুর বৃত্তির যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আসলে আপনার অভিজ্ঞতায় কেমন দেখছেন, কি মনে হয় আপনার কাছে? আমি খুব স্ট্রংলি বলবো যে এফবিসিসি যে মারাত্মক ক্ষতিটা হয়েছে, যে কারণে এটার জাতীয় চেম্বার প্রতিপালনের যে বিশাল রকমের দায়িত্বের ব্যাপারে ক্ষতি হয়েছে, সেটা হলো রাজনৈতিক কারণে বেশিরভাগ। কারণ সরকারগুলো বিগত সরকারের সময় সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় এখানে নেতৃত্ব আসতো, তাদের অনুমতি ছাড়া কেউ আসতে পারতো না, সেটা কোনো মতে কাঙ্ক্ষিত ছিল না। এবং এটা করে টোটাল যে ব্যবসায়ী সমাজের একটা প্রতিনিধিত্ব আসা, প্রকৃত ব্যবসায়ী উদ্যোক্তাদেরকে সামনে আনা এবং এটার রেভিনিউ থেকে গবেষণার সক্ষমতা বৃদ্ধি করা, যেমন মোয়াজ্জেম ভাই যথার্থ বলেছেন, তারা যেমন সিপিডি গবেষণা করছে, ফেডারেশন চেম্বারেরও কিন্তু গবেষণার সক্ষমতা ভীষণভাবে দরকার ছিল এবং পলিসি অ্যাডভোকেসির জায়গায় অত্যন্ত সক্ষম একটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি গড়ে তোলার যে তাগিদটা আমরা মনে করতাম, সেটা রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য এটা অপূর্ব সুযোগ ছিল এবার, যে আমরা যদি এটাকে আন্তর্জাতিক মানে নেওয়ার, যেমন আমাদের আশেপাশে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান কিংবা একটু দূরে আমরা যদি দেখি থাইল্যান্ড, মালয়েশিয়া, টার্কি, সেই সব জায়গায় কিন্তু আমরা যদি তুলনা করি, এটা তুলনা করে কিন্তু বর্তমান সরকার এটাকে আন্তর্জাতিক মানে নেওয়ার একটা বড় রকমের সংস্কার করতে পারতেন। তা না করে তারা যেভাবে যতটুকু সংস্কার করেছে, তাতে কিন্তু আমি বলবো ক্যান্সারের রোগে মলম দিয়ে চিকিৎসার মতো হয়েছে। কিন্তু অতএব এই চিকিৎসায় কিন্তু এটার আন্তর্জাতিক মানে যাওয়া কোনো মতেই হবে না, বরং এটার যে দুর্বলতা সেগুলো থেকেই যাবে। তার চেয়ে বরং একটা সরকার যদি একটা বড় রকমের সংস্কার করতে সক্ষম না হয়, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন হলেও একটা বোর্ড দিয়ে, একটা প্রাক্তন কোনো প্রেসিডেন্টকে দিয়ে তারা এটা করতে পারতেন। জি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনাদের দুজনের বক্তব্যে। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে চাই। ইসলামী ব্যাংক টালি খাতায় নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজ আমাদের আলোচনায় যুক্ত রয়েছেন বারভিটার প্রেসিডেন্ট ও এফবিসিসিআইর প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুল হক এবং আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। স্বাগত জানাচ্ছি আপনাদের। বিরতির পর আমাদের আজকের বিষয় হচ্ছে এফবিসিসিআই অচল অবস্থায় কেন। অচল অবস্থার বিষয়টা নিয়ে আরেকটু কথা বলতে চাই। আমি আসতে চাই হচ্ছে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে আমি একটি বিষয় খুব স্পষ্ট হতে চাই, মানে আপনার কাছে জানতে চাই যে রপ্তানি এবং অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে যে ক্ষতি হচ্ছে, এটা আসলে কিভাবে পূরণ করা সম্ভব কিংবা ক্ষতির পরিমাণটা আসলে কেমন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? কি এটা বিসিসিআই ইলেকশনের সাথে মিলিয়ে কোনো কিছু বলছেন নাকি সাধারণভাবে? সাধারণভাবে বলছি, কারণ এই অচল অবস্থা নিরসনে তো কিছু একটা করা দরকার। ব্যবসায়ীরাও তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয় সেগুলো পর্যাপ্ত বা অপর্যাপ্ত কিনা, এগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ থাকে। অ্যাসোসিয়েশন পর্যায়ে এই কাজটি সরকার কিন্তু করে থাকে। একটু আগে আব্দুল হক ভাই বলছিলেন যে নীতি সিদ্ধান্ত নেওয়াগুলোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যে সমস্ত মতামত, এটি তখনই ভালোভাবে বা জোরালোভাবে সরকারের কাছে উপস্থাপনের সুযোগ হয় যখন অ্যাসোসিয়েশনে, এফবিসিসির মতো প্রতিষ্ঠানে যখন নেতৃত্ব থাকেন। তো সেই কাজটি কিন্তু অনেকভাবেই এই মুহূর্তে ডিলে হচ্ছে।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সময়কালে রাজনৈতিক এই অনিশ্চয়তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র মাঝারি খাত কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের পক্ষ হয়ে কথা বলা, সেই জন্য তাদের ইস্যুগুলোকে সামনে রেজ করা, সেই বিষয়টা কিন্তু সামনে আসা যাচ্ছে না। এমনকি সরকারের উপরে যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার কথা, সেই কাজটি তো আমরা বহুদিন দেখি না। অ্যাসোসিয়েশনগুলোর যে সরকারের উপর প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটিও আমরা দেখি না। এই মুহূর্তে যে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, সেটির জন্য ব্যবসায়ীদের যে ব্যবসার ব্যয় অনেক বৃদ্ধি পাচ্ছে বা বেশি, সেগুলো কমিয়ে আনার জন্য ব্যবসায়ীদের জন্য উপর থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা, বা ব্যাংক প্রতিষ্ঠানগুলোর উপর যেমন সুদের হার কমানো, লাইসেন্স রেজিস্ট্রেশন ফি কমানো, ঘুষ দুর্নীতি কমানো, এগুলোকে কিভাবে ডিজিটালাইজ করা যায়, একই ডকুমেন্ট যাতে বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে না জমা দিতে হয় সেই জায়গাগুলোকে করা, সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগগুলো বা ব্যবসার লাইসেন্স নবায়নের জন্য এগুলো যাতে অনলাইন ভিত্তিক করা যায়, সেগুলোর জন্য সরকারকে প্রেশার ক্রিয়েট করা, এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু অ্যাসোসিয়েশন থাকলে সেই জিনিসগুলো হয় এবং সেটি উপকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে। সেজন্য আসলে অ্যাসোসিয়েশন এবিসিসি আসলে কার্যকর হওয়া উচিত, মানে এই অচল অবস্থা নিরসন করা উচিত। আমি একটু ইপিজেড প্রসঙ্গে আসতে চাই, একটু অন্য প্রসঙ্গ, কিন্তু উত্তরটা আসলে জানা জরুরি। সেটা হচ্ছে ইপিজেড ভোলাই হচ্ছে, কিন্তু আমি যদি বলি যে অন্যান্য ইপিজেডও আসলে সঠিকভাবে কার্যক্রম সেভাবে হচ্ছে না। এখন নতুন এই যে ইপিজেড খোলা হচ্ছে, ইপিজেড হচ্ছে, তো এখানে আসলে কিভাবে কার্যক্রম আসলে পুরোপুরি কার্যক্রম পরিচালিত হবে, যেখানে পুরনোগুলোই এখন পর্যন্ত সমস্যা হচ্ছে? আপনি কি একটু বলবেন যে এটা ইপিজেড না এসিজেড? ইজেড ইকোনমিক জোনের অধীনে না এটা এক্সপোর্ট প্রসেসিং জোনের অধীনে, আপনার জানা আছে? ইকোনমিক জোনের অধীনে। ওকে, তাহলে এটা ইজেড এর অধীনে একটা হচ্ছে। দেখুন, আমরা আসলে আশ্চর্য হচ্ছি যে হঠাৎ করে কি জন্য ভোলাতে এইরকম একটি নতুন প্রকল্প এই মুহূর্তে উদয় হলো। সরকারের এক্সিস্টিং যে সমস্ত ইকোনমিক জোনগুলো, এগুলোই চালু করা যাচ্ছে না। ভোলাতে সম্ভবত এই কারণে যে ওখান থেকে গ্যাস আনা যাচ্ছে না, কিন্তু গ্যাস পাওয়া গিয়েছে, সুতরাং ওই গ্যাসটি ব্যবহার করে কিছু যদি স্থানীয় পর্যায়ে শিল্পায়ন করা যায়, এটি হয়তো একটা লজিক থাকতে পারে। কিন্তু উৎপাদিত পণ্য তো বাজারজাতকরণের জন্য মূল ভূখণ্ডের সাথে তো তার সম্পর্ক লাগবে, সংযোগ লাগবে, এগুলো কিন্তু কিছুই সেখানে হয়নি। আবার আমরা জানি যে ভোলা থেকে গ্যাস ন্যাশনাল গ্রিডে আনার জন্য একটি জাতীয় গ্রিড তৈরির প্রস্তুতি চলছে, তাহলে সেটিও কিন্তু তখন আবার রিডান্ডেন্ট হয়ে যাবে যদি আবার ওখানে ইকোনমিক জোন করা হয় ওখানে গ্যাস দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে সরকারের প্রাধিকার ঠিক করা দরকার, এবং অন্তর্বর্তী সরকারের দিক থেকে কোনো মতে উচিত হবে না যে যেগুলো বর্তমানে রয়েছে, মিরের সরাইটি ঠিক মতো চালু করা যায়নি, সিলেটের যেটা সেটিও ঠিক মতো এখনো চালু করা যায়নি, এগুলো বাদ দিয়ে আবার নতুন আরেকটি দিকে নজর দেওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে যে আবার অর্থের অপচয় হবে। এই যে তার থেকে বরঞ্চ মিরের সরাইটিকে দ্রুত চালু করা, সচল করা এবং তার জন্য অন্যান্য অবকাঠামো তৈরি করা, সিলেটেরটাকে করা জাপানিজদের জন্য একটি করা হয়েছে, অথবা আনোয়ারাতে চাইনিজদের জন্য যেগুলো করা হয়েছে, এগুলোকে কত দ্রুত সক্ষম দক্ষ করা যায় যেখানে বিদেশি বিনিয়োগ আসতে পারে, সেদিকে সরকারের বেশি নজর দেওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, আব্দুল হক, একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে এফবিসিসিআই, হ্যাঁ জি, আমি এই অচল অবস্থা নিরসনে আমি যদি বলি যে মোটা দাগে আপনি আসলে কি চান, আপনাদের প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই সংক্ষেপে। চেম্বারকে একটা আন্তর্জাতিক দেশে যা আছে তা যেন দেশের প্রকৃত গবেষণা, তথ্য পরিসংখ্যান, নীতি সহায়তা, অর্থনৈতিক সহায়তা, আমদানিকরণ, সবচেয়ে বড় কথা বাংলাদেশকে বেটার বিজনেসের একটা জায়গায় পৌঁছানোর নিরন্তর প্রয়াসকে, আপনি একটু আগে যেটা বললেন যে ইপিজেডের কথা কিংবা ইকোনমিক জোনসের কথা, সেগুলোও কিন্তু যেখানে অনেক পলিসি হচ্ছে, অনেকগুলো হচ্ছে যেগুলো সমন্বয়হীন, যে আজকে ব্যবসা থাকার পরে ইকোনমিক জোনের আলাদা অথরিটি করা হয়েছে। আমরা বহুবার বলেছি যে এগুলো কিন্তু দরকার ছিল না, ব্যবসায়ী যথেষ্ট ছিল, অথবা দুটাকে এক করা খুব দরকার ছিল। সেগুলো না করে আমার মনে হয় যে এক ধরনের আগে থেকে যেগুলো চলে আসছে সেগুলোকে তো সত্যি কথা বলতে কি আমরা প্রত্যাশা করেছিলাম যে সংস্কারের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন করে আমরা সত্যিকার রিয়েল বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করব। আনফর্চুনেটলি বড় রকমের সংস্কার তো করা গেল না। এখন হয়তো সামনে নির্বাচিত সরকার আসলে তারা প্রাধিকারগুলো ঠিক করুক, এবং তারা ঠিক করুক যে বড় রকমের সংস্কার কি কি করতে হবে যাতে সত্যিকার একটা ব্যবসায়িক এনভায়রনমেন্ট কিংবা ব্যবসার পরিবেশটাকে অনেক উন্নত করা যায়, যাতে আমরা অনেক বেশি বিনিয়োগ আনতে পারি। আমাদের বিনিয়োগ বাড়ানো ছাড়া কিন্তু এখন কোনো উপায় নেই সামনে। জি,
ধন্যবাদ আপনাকে। গোলাম মজিব, আবার একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে কি এই নির্বাচন হবে, বিসিসিআর এভাবে কি অপেক্ষা করা উচিত, নাকি নির্বাচন কিংবা যেভাবে একটা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলে সেভাবেই আসলে হওয়া উচিত? আমি তো মনে করি যে এই সরকারের অধীনেই যদি বিসিসিআই একটি নির্বাচন করা যায় সেটি বরঞ্চ কাম্য। কেননা নির্বাচিত সরকার সম্পর্কে তো আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, সেটি থেকে যে আগামী সময়কালে খুব বড় পরিবর্তন হয়ে যাবে সেটি আমাদের কাছে হয়তো মনে হয় না। তবু আমাদের প্রত্যাশা থাকবে যে তারা এই ধরনের অ্যাসোসিয়েশনগুলোর উপরে তাদের মানে অন্যায্য চাপগুলো বা প্রেশার তৈরি করবে না, এবং এগুলো যাতে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে এই অ্যাসোসিয়েশন এই বিসিসিআইটি যেন চলতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় যে যতটুকুই সময় রয়েছে এই সময়ের ভিতরে যদি দ্রুত একটি ন্যূনতম কিছু সংস্কার করে যদি একটি ইলেকশনের উদ্যোগ নিয়ে ডিসেম্বরের মধ্যে যদি এটি করা যায় তাহলে সেটি কাঙ্ক্ষিত হবে। আচ্ছা, সংস্কার আর নির্বাচন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো নির্বাচনের পরেও হতে পারে। আপনার কাছে কি মনে হয়? আমি একটু আগে ই ভাইয়ের সাথে, আব্দুল হক ভাইয়ের সাথে আলাপ করছিলাম যে প্রচুর সংখ্যক মেম্বার রয়েছেন যারা বিসিসিআই নির্বাচনের, তাদের অনেকেরই আসলে ভুয়া প্রতিষ্ঠান এগুলো, যেটা আব্দুল হক ভাই বলছিলেন। এগুলো থাকলে আসলে এগুলো ভোট ব্যাংক হিসেবে কাজ করে এবং এগুলো যে কোনো দিকে এগুলো প্রভাব বিস্তার করতে পারে ইলেকশন রেজাল্টে। সুতরাং সেই জায়গাটি দ্রুততর সময়ে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এটুকু করে যদি একটি নিরপেক্ষ যদি একটি ভোট ব্যাংক তৈরি করা যায়, লিস্ট তৈরি করা যায়, সেটির আলোকে আমার মনে হয় যে নির্বাচন হতে পারে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল হক এবং ধন্যবাদ ডক্টর খন্দকার আমি গোলাম মজিব। একটু কথা না বললে একটু কথা বলতে চাই, একটু কথা যদি বলতে দেন। জি জি, বলুন বলুন। সেটা হলো, দেখেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় চেম্বার, সেখানে একটি লোকও তো ভুয়া থাকা উচিত নয়, একটি লোক না। আমি মনে করি জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শেষ মুহূর্তে মতামত দেওয়ার জন্য। আমাদের আজকের সময় একেবারেই শেষ। ধন্যবাদ আপনাদের দুজনকে। ইসলামিক ব্যাংক তালিকাতে এই ছিল আমাদের আজকের মতো। সঙ্গেই থাকুন।